জয় হিন্দ। আজকের ভিডিওতে আমরা জানবো যে আমেরিকা এবং ইরানের যুদ্ধের কি আপডেট রয়েছে। আমেরিকা একটি এত বড় দেশ, যে দেশ ভেবেছিল ইরানকে খুব সহজে যুদ্ধে পরাজিত করে ফেলবে, কিন্তু ইরান আজও সেই যুদ্ধে টিকে রয়েছে। অর্থাৎ ইরান কিভাবে একাই আমেরিকা এবং ইসরায়েলের উপরে ভারী পড়ে যাচ্ছে সেই সম্পর্কে আমরা জানবো। মূলত আমেরিকা যেই যুদ্ধটা ঘোষণা করেছিল বা যুদ্ধটা শুরু করেছিল, তার মূলত কারণ এটা বলেছিল যে ইরান নাকি 90% পরমাণু বোমা তৈরি করে ফেলেছে। যেমন ভারত, পাকিস্তান, আমেরিকা, অন্যান্য দেশ পরমাণু সম্পন্ন দেশ, যদি ইরান আরো 10% তাদের কাজটা কমপ্লিট করতে পারতো, তাহলে পরমাণু সম্পন্ন দেশ বলে ইরান ঘোষিত হয়ে যেত এবং মিডল ইস্টে ইরানের একটা অনেক বড় পাওয়ার চলে আসতো, যেটা আমেরিকা কোনো হালে চায় না। তাই আমেরিকা কি করলো, অন্যান্য দেশ যেমন ভেনেজুয়েলার মতোই ইরানকেও চেষ্টা করলো যে ইরানের মধ্যেও যে তাদের যে পরিকাঠামো রয়েছে, তাদের যে বিউরোক্র্যাটস রয়েছে তাদেরকে মেরে, তাদের প্রেসিডেন্ট থেকে শুরু করে অন্যান্য যে মেম্বার্সরা রয়েছে তাদেরকে মেরে ইরানের মধ্যে একটা জাস্ট ওই আমরা কাঠের পুতুল যাকে বলি, ইরানের মধ্যে একটা কাঠের পুতুল রাখবে যে আমেরিকার কথা মতো চলবে। কিন্তু আমেরিকা বুঝতে পারেনি যে ইরান প্রথম থেকেই রেডি ছিল বা প্রস্তুত ছিল আমেরিকার সঙ্গে লড়াই করার জন্য। এবং কেন আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, তার মূলত কারণ হলো তেল, মূলত কারণ কিন্তু পরমাণু যুদ্ধ নয়। এবং ইরান যে পদক্ষেপ নিয়েছে, প্রথম পদক্ষেপ হলো এই যে হরমুজ প্রণালীটা রয়েছে, এই হরমুজ প্রণালীতে ইরান ঘোষণা করে দিল যে কোন দেশ এই প্রণালীর মধ্য দিয়ে তেল নিয়ে যেতে পারবে না। ইরান প্রথম ব্লক করলো হচ্ছে এই হরমুজ স্ট্রেট। এখান থেকে কোনো দেশ খুব সহজে তেল নিয়ে যেতে পারবে না। এবার কিছু কিছু দেশ তাদের শিপ কন্ডিয়ারে করে তেল নিয়ে আসছে, তার প্রচুর সেফটি গার্ড রয়েছে, যেমন তারা জিপিএস বন্ধ করে দিচ্ছে, এমনকি রাত্রেবেলা বা দিনের বেলা তারা কোনো রকমের রাত্রেবেলা লাইট ব্যবহার করছে না, কোনো রকমের সিগন্যাল তারা নিচ্ছে না, তারা ওই কম্পাস এবং অন্যান্য মেথডের সাহায্যে, যেগুলো আগেকার দিনে করা হতো যখন জিপিএস ছিল না, সেই মেথডে তারা কিছুটা দূরত্ব পেরিয়ে আসছে। এবার আমেরিকা কি করছে, ইরানের উপরে যেইভাবে হামলা চালাচ্ছে, দেখো একটা যুদ্ধে জিততে গেলে যেমন ডিফেন্স সিস্টেম লাগবে, সেরকম অ্যাটাকিং সিস্টেমও লাগবে। আমেরিকার অ্যাটাকিং সিস্টেম খুবই খুবই ভয়। আমেরিকার কাছে যে ফাইটার জেট রয়েছে তার মধ্যে 4টা ফাইটার জেট হলো খুবই উল্লেখযোগ্য, সেগুলো হলো F-22, F-35, F-15 এবং F-16। এইবার এই স্লাইডে আমরা F-22 এবং F-35 সম্পর্কে জানবো। F-22 যে ফাইটার জেট আছে, সেই ফাইটার জেটটা হলো যে কোনো কন্ডিশনে, ঝড় বৃষ্টি তুফান আদি যে কোনো কন্ডিশনে এই ফাইটার জেট উঠতে পারবে, এবং হচ্ছে এটা ডাবল ইঞ্জিন, যেখানে একটা মাত্র ক্রু পাইলট থাকবে, এবং ডাবল ইঞ্জিন হওয়ার জন্য এর স্পিডটা অনেক বেশি থাকবে। এই বলছে দেখ, লাইটের থেকে যদি বেশি স্পিডে কোনো কিছু যায় তাকে বলি আমরা সুপারসনিক, আর লাইটের থেকে কম স্পিডে গেলে তাকে বলি আমরা সাবসনিক। লাইটের স্পিডের যদি ইকুয়াল হয় তাকে বলবো আমরা ম্যাক 1, লাইটের স্পিডের ডাবল যদি গতিবেগ হয় আমরা বলি ম্যাক 2। তাহলে দেখো লাইটের স্পিডের থেকে বেশি গতিবেগ ম্যাক প্রায় 2.25 স্পিডে এটা যাবে, 1 ঘন্টা 2410 কিলোমিটার স্পিডে এটা উড়ে যাবে। এটা এয়ার টু এয়ার ফাইট করতে পারবে, এয়ার টু গ্রাউন্ড ফাইট করতে পারবে, অর্থাৎ যে কোনো কন্ডিশনে এই ফাইটার জেটটা ফাইট করতে পারবে। এবং যদি আমি F-35 এ যাই, দেখো F-35 যে ফাইটার জেট রয়েছে, F-35 ফাইটার জেটটা এই যে F-22 যে ফাইটার জেট ছিল ডাবল ইঞ্জিনের, এটা হচ্ছে সিঙ্গেল ইঞ্জিন, এবং F-35 এর স্পিডটা একটু কম থাকবে F-22 এর তুলনায়। F-22 যে ফাইটার জেটটি রয়েছে, সেই ফাইটার জেটের মধ্যে এবং F-35 এর মধ্যে শিল্ড করা রয়েছে, মানে এদের যে বডি রয়েছে, এই যে বডিতে, এই পুরো বডিতে কোটিং করা রয়েছে। শিল্ডের কোটিং করা হয়েছে কেন, দেখো যে কোনো সময় যদি একটা রাডারের থেকে যদি এখানে রে ছাড়া হয়, তখন কি হবে, এইখানটায় এই যে ফাইটার যেটা উইংস গুলো রয়েছে ওটাকে অ্যাবজর্ব করে নেবে। দেখো একটা উইংস এমন ভাবে ক্রিয়েট করা হচ্ছে আজকের ডেটে, যাতে কিনা শুধুমাত্র রাডারের ফ্রিকোয়েন্সির জন্য নয়, রেডিয়েশন, তারপরে হচ্ছে অডিও, এর ভেতরের যদি কোনো রকমের, এমনকি এখান থেকেও তো এমিশন হতে পারে কোনো লাইট, এখান থেকেও কোনো রকমের রে এমিশন হতে পারে, শুধুমাত্র যে অ্যাবজর্ব করবে তাই নয়, এই সব রকমের প্রতিকার যাতে দিতে পারে, অর্থাৎ এই রেডিয়েশনটাকেও অ্যাবজর্ব করবে, এখান থেকে যাতে কোনো কিছু এমিশন না হয়, ভেতরের লাইটের সিস্টেম যাতে বাইরে না আসে, এক কথায় কোনো রকমের সিস্টেম যাতে একে ট্র্যাক করতে না পারে, সেইভাবে শিল্ড কোটিং করে এদের উইংস গুলোকে তৈরি করা হচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, এ রাডারের মধ্যে ধরা পড়তেছে না, এসে কি করছে ইজিলি, এই ফাইটার জেটটা তাবাহি করে একদম বেরিয়ে চলে যাচ্ছে। নেক্সট যে আমরা স্লাইডে দেখবো সেটা হলো F-15 এবং F-16।
F-15 যে ফাইটার জেটটি রয়েছে এটা হচ্ছে ডাবল ইঞ্জিন এবং এর ম্যাক্স রেঞ্জ হচ্ছে 5,500 কিলোমিটার। জাস্ট ভাবো 5,500 কিলোমিটার এর মানে রেঞ্জ নিয়ে মেরে চলে আসতে পারবে এবং এর যে ম্যাক্স স্পিড হচ্ছে সেটা লাইটের গতির প্রায় 2.5 গুণ হচ্ছে মানে ম্যাক্স স্পিড। তাহলে কত স্পিডে যায় এটা ভাবো। এবং আমরা নেক্সট যদি দেখি F-16টা হচ্ছে এখন মানে অনেকটাই প্রচলিত, অর্থাৎ যে বিভিন্ন দেশ এই F-16টা ব্যবহার করে থাকে, আমেরিকাও এটা ব্যবহার করে কিন্তু বেশিরভাগ F-35, F-22 এবং F-15টাই আমেরিকা বেশি ব্যবহার করে। আমেরিকা আজকের ডেটে জানে যে রাডার সিস্টেমটা অনেক বেশি উন্নত করা প্রয়োজন, কারণ রাডার এমন একটা সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে যে কোনো দেশ বুঝতে পারবে যে তার শত্রু কোনো দেশ কখন কিভাবে অ্যাটাক করতে আসছে। ধরো 500 কিলোমিটার দূর থেকে, 1000 কিলোমিটার দূর থেকে যদি কোনো রকমের অস্ত্র বা কোনো রকমের বোমা বা কোনো ফাইটার বা কোনো বম্বার কেউ যদি আসে তাহলে রাডারে ধরা পড়ে যাবে। রাডারে ধরা পড়ে গেলে কিন্তু সেই শত্রুরা যেই জিনিসটা দিয়ে আঘাত করছে সেটাকে মারতে পারবে, তাহলে সেই দেশটা কি সেফ হয়ে যাচ্ছে। তো রাডারের উপরে কাজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আগের স্লাইডে দেখলাম যে কি করে শিল্ড তারা ব্যবহার করছে প্রোটেক্টিং ডিভাইস হিসেবে রাডার থেকে বাঁচার জন্য। এইবার তারা রাডারটাকে ডেভেলপ করছে যে অন্য দেশের জাহাজকে ধরার জন্য। দেখো আমেরিকা কি করছে, সমুদ্রের মধ্যে যতগুলো সমুদ্র রয়েছে প্রত্যেকটা সমুদ্রের মধ্যে তাদের নিকটবর্তী এরিয়ায় সব তারা বড় বড় জাহাজ সেট করে রাখছে। এই বড় বড় জাহাজের মধ্যে আবার রাডার ফিট করে রাখছে। এতে কি হচ্ছে, দেখো এই এত বড় একটা জাহাজ, এর মধ্যে রানওয়ে রয়েছে, মানে প্রায় 1-150টা এরোপ্লেন বা 1-150টা ফাইটার এর মধ্যে হেঁটে যাবে। তারা কি করছে, এখানে রাডার থেকে প্রায় 1000 কিলোমিটার ডিস্টেন্স পর্যন্ত অবজার্ভ করছে যে কোন রকমের শত্রু পক্ষ থেকে ফাইটার বা কোন রকমের রকেট আসছে কিনা তাদেরকে নিহত করার জন্য। এবার তার মধ্যে আবার কি করলো, E3 সেন্ট্রিটা এখানে যে আমার রাডার রয়েছে এই রাডারটা প্রায় 400 কিলোমিটার ডিস্টেন্স পর্যন্ত অবজার্ভ করতে পারে। তাহলে সাপোজ ধরো একটা পজিশন থেকে 1000 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত এ লুকআউট করছে, চেক করছে, তারপরে আবার এই E3 সেন্ট্রি চলে গেল, সে আবার 400 কিলোমিটার অবজার্ভ করছে, অর্থাৎ মোট 1400 কিলোমিটার আমেরিকা মানে বাইরে থেকে অবজার্ভ করে নিচ্ছে শত্রু পক্ষ থেকে কোন রকমের আঘাত করার জন্য কোন রকমের রকেট হোক, লঞ্চার হোক বা কোন রকমের ড্রোন হোক, বম্বার্স হোক আসছে কিনা। এবং এই রাডারের মধ্যে তারা সব তাদের ধরা পড়ে, যেমন এই যে এই ক্ষেত্রে দেখো ঠিক ধরা পড়ে গেল। যদি আমি রেঞ্জ বলি এক্ষেত্রে এটা 1400 কিলোমিটার, এটাকে 1000 কিলোমিটার রেঞ্জ ধরা পড়তেছে যে কত স্পিডে কোন রাডার এই পজিশনে আসছে বা কত স্পিডে রয়েছে সেই আমরা বোম বলবো কি ফাইটার বলো কি বোম্বার্স বলো সেগুলো রয়েছে। তাহলে এখান থেকে ওরা কি করছে, নিশানা করে ইজিলি ওটাকে মানে ভেঙে দিতে পারতেছে বা আকাশের মধ্যে ব্লাস্ট করে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, আমেরিকা বেশি ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। যেমন এখানে দেখতে পারবে যে এই যে রাডার যে রয়েছে রাডারটা উড়ে যাচ্ছে এবং এটা প্রায় 400 কিলোমিটার এই E3 সেন্ট্রির মাধ্যমে এটা তার ডাইরেকশনে চলে যাচ্ছে, বিভিন্ন ডাইরেকশন। যেমন ধরো এই জাহাজের প্রত্যেকটা সাইডে যদি আমি E3 সেন্ট্রিকে রেখে দিই, যে যার মতো ডাইরেকশনে চলে গেল, চলে গিয়ে চারিদিকে ডাইরেকশনে তাকে মানে ইনফরমেশন দিচ্ছে যে হ্যাঁ এখানটা শত্রুপক্ষের এই জিনিসটা রাখা আছে বা এখানটা শত্রুপক্ষ থেকে এই জিনিসটা আসতেছে, এত কিলোমিটার দূর থেকে আসছে, এত স্পিডে আসছে। ব্যাস রাডারে ধরা পড়ে গেল, তারপরে আমেরিকা রেডি হয়ে গেল তাকে ব্লাস্ট করে দেওয়ার জন্য। আমেরিকা ফাইটারের পরে বম্বার্স ব্যবহার করা শুরু করলো। দেখো বম্বার্স কেন ব্যবহার করলো এটা বুঝে নিতে হবে। বম্বার্স মূলত আগে যাবে, আগে গিয়ে পুরো জায়গাটা তাবাহি করে দিবে। ধরো ইরানের যত রকমের স্যাটেলাইট রয়েছে, যত রকমের রাডার রয়েছে সবাইকে ধ্বংস করে দিবে। তো বম্বার্স এর কাজ হলো একদম তাবাহি করে বেরোয় চলে যাবে। যেমন এই যে বম্বার্স রয়েছে B2 বম্বার্স, এই বম্বার্সটা হচ্ছে দেখো আমি সাবসনিক বলবো, সাবসনিক মানে হচ্ছে আলোর স্পিডের কম গতিবেগে যাবে, কত না 0.95, অল্প অল্প একটু কম স্পিডে যাবে এবং এর রেঞ্জ হচ্ছে 11,000 কিলোমিটার। ভাবো একবার ফুয়েল ভরে পুরো উড়ে গিয়ে গোটা পৃথিবী ভ্রমণ করে নিয়ে ও চলে আসবে, মানে পুরো পুরো পৃথিবীর যত দেশ তার শত্রু রয়েছে সবাই উপরে বোমবার্স করে দিয়ে ও ইজিলি আবার নিজের দেশে চলে আসতে পারবে 11,000 কিলোমিটার এবং নিউক্লিয়ার বম নিয়ে যেতে পারবে এই E3 বম্বার্সটা। এই দেখো এই বম্বার্স এর এখান থেকে এটা ওপেন করে দিবে, ওপেন করে দিলে ধাই 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 করে যত রকমের বম্বস রয়েছে সব কটাকে ওই এক দেশের মধ্যে ফেলে দেবে, ফেলে দিয়ে মানে ধোয়া ধোয়া করে দেবে, ওইখান থেকে ও উড়ে চলে যাবে সেকেন্ডের মধ্যে, বুঝতেই পারবে না। মানে যে রাডারটাকে ধরার চেষ্টা করবে ওই রাডার, কেন এখানে কোটিং করা হয়েছে
আমেরিকা সব জানে যে আজকের ডেটে রাডারই কি করবে, শত্রুপক্ষে রকেট বলো, বোম্বার্স বলো, লঞ্চার বলো, ড্রোন বলো, সব কটাকে ক্যাচ করে। ও যত কিছু তৈরি করতেছে সব কটাকে শিল্ড প্রোটিং দিয়ে দিচ্ছে। এতে কি হচ্ছে, রাডারের মতো ধরা পড়তেছে না এটা, আর এমন ভাবে উড়ে আসছে একদম তা বাহির করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। কিছু বম্বার্স রয়েছে, যেমন ধরো এই B-52 বম্বার্স রয়েছে, এখানে টোটাল এক সাইডে 4টা ইঞ্জিন, তাহলে দু সাইডে হয়ে গেল টোটাল 8টা ইঞ্জিন, এবং লোড দেখো 31,500 কেজি লোড নিয়ে যেতে পারবে। এবং এর একটা খাসিয়াত হলো এ আকাশে উড়তে উড়তেই অন্য কোনো এরোপ্লেনের থেকে ফিউলিং করে নিতে পারবে, মানে এর যদি ফিউলিং শেষ হয়ে যায় এ এয়ারের মধ্যে ফিউলিং করে নিতে পারবে। দেখো কত ডেঞ্জারিয়াস জিনিস বানাচ্ছে, মানে একে ল্যান্ড করে আবার ফিউলিং এর ব্যাপারটা বা ফিউলিং করার কোনো প্রয়োজন নেই, এয়ারের মধ্যেই এ ফিউলিং করে নিতে পারবে। B-18 লেন্সার যে রয়েছে এ তো আরো সাংঘাতিক। B-18 লেন্সার B-52 এবং B-58 এর মিক্সচার, মানে B-52 এর মধ্যে যে কোয়ালিটি আছে আর B-58 এর যা কোয়ালিটি আছে মিলায়ে হচ্ছে B-1B লেন্সার নিয়ে আসছে। দেখো B-1B এর মধ্যে একটা খুব মানে খুব ভালো জিনিস রয়েছে, যে পাখনাটা যে রয়েছে যখন ও গতিবেগ এর প্রয়োজন হবে পাখনাটাকে নামাই দিবে। যেমন একটা পাখি কি করে, যখন স্পিডে নামার চেষ্টা করে পাখনা নামায় দেয়, সেম। তাহলে এর যে পাখনাটা রয়েছে দেখো এখানে স্ট্রেট পাখনা রয়েছে, দেখো এখানে আবার এর ব্যান্ড করে দিয়েছে। তার মানে কি, যখন এর স্পিডের প্রয়োজন হবে ও পাখনাটাকে বন্ধ করে দিবে। এবং এর 4 ইঞ্জিন রয়েছে, এর ম্যাক হচ্ছে 1.25, লাইটের স্পিডের থেকে একটু বেশি স্পিডে চলবে। এবং রিফিউল দেখো, মানে একবার ও মানে ফিল করলে তার অয়েল 9,400 কিলোমিটার দূরত্ব উড়ে আবার সেই দেশে চলে আসতে পারবে। আমেরিকা ইরানের একটা উইক পয়েন্ট ধরে নিয়ে ইরানকে সেই উইক পয়েন্টে অ্যাটাক করছে। ইরানের একটা আইল্যান্ড রয়েছে যার নাম হলো খার্ক আইল্যান্ড। আমেরিকা কি করলো, এই খার্ক আইল্যান্ডে গিয়ে বোম ব্লাস্ট করলো। খার্ক আইল্যান্ড এমন একটা আইল্যান্ড যেখান থেকে ইরানের 90% অয়েল সাপ্লাই হয়, এবং ইরানের 40% ইকোনমি প্রায় খার্ক আইল্যান্ডের উপর ডিপেন্ড করে আছে। দেখো এই যে খার্ক আইল্যান্ডটা রয়েছে, এই খার্ক আইল্যান্ডটাকে যদি আমি জুম করি দেখতে পারবা এই খার্ক আইল্যান্ডের মধ্যে ইরানের মানে কি নাই, এয়ারপোর্ট থেকে শুরু করে নিয়ে অয়েল ইন্ডাস্ট্রি শুরু করে নিয়ে ওদের স্কুল মার্কেট মানে সব কিছু রয়েছে। মানে একটা আইল্যান্ড হতে পারে, বাট ইরানের বললাম তো 40% ইকোনমি এই খার্ক আইল্যান্ডের উপর ডিপেন্ড করে আছে। এই খার্ক আইল্যান্ডের মধ্যে আমেরিকা এখন বোমবারি শুরু করেছে। তবে ইরান এত সহজে ছাড়বে না। ইরান যে যুদ্ধটা চালাচ্ছে অনেক স্মার্টলি যুদ্ধটাকে কন্টিনিউ করছে। আমেরিকার যে বম্বার্স গুলি ছিল প্রায় 2.1 বিলিয়ন ডলার্স, এবার ওই ওই বম্বার্স গুলিকে এই কামাকাজি ড্রোন দিয়ে মেরে দিচ্ছে। ইরান এবং আমেরিকার যুদ্ধটা দেখা যাক কতদূর চলবে। মনে হচ্ছে যুদ্ধটা অনেক দিন ধরে টানবে, কারণ ইরান কিন্তু এদিকে একা থাকলেও প্রক্সি ওয়ার চলছে, ইরানের সাপোর্টে কিন্তু চায়না এবং রাশিয়া রয়েছে, আর আমেরিকার সঙ্গে তো ওখানে ইসরায়েল রয়েছে। যুদ্ধটা ছিল কিন্তু আসলে ইরান এবং ইসরায়েলের, ওখানে আমেরিকা ঢুকে গেল এবং এখানে ট্রায়াঙ্গেল যুদ্ধ হয়ে গেল ইরান, আমেরিকা এবং ইসরায়েল।